সিঁদুর খেলা, সিঁদুর, সিঁথির সিঁদুর। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের লাইভের বিষয় অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর একটা দারুণ ভারতীয় সনাতন গন্ধ পাচ্ছেন তো? হ্যাঁ, এইরকম অপারেশন, এই জাতীয় অপারেশন বিশ্বের ইতিহাসে শুদ্ধ বিশুদ্ধ সনাতনী নামের অপারেশন এই প্রথম ঘটল এই বিশ্বে। একদম দায়িত্ব নিয়ে বলছি, অপারেশন সিঁদুর, সিঁথির সিঁদুর। কেন এই নাম? আসছি আজকের এই লাইভে। প্রথমে অপারেশন সিঁদুরে কি হয়েছে আপনারা সবাই জানেন, সংক্ষেপে জানাবো। তারপরে আমার বিশ্লেষণ, যেটা আপনারা অনেকেই অপেক্ষা করেন। তবে হ্যাঁ, মুক্ত মনের মানুষরা শুনুন, যারা জানলা ফানলা খোলা রাখতে চান আর কি, খোলা রেখে শুনুন আর কি। নইলে আবার দেশপ্রেমী হলে, অল্প স্বল্প হলে মন্দ নয়, কিন্তু অত্যধিক দেশপ্রেমী হলে একদম মারাত্মক বদ হজম হয়ে যাবে আর কি। ফেট্রোজিল কোনো কিছুই কুলোবে না। আর আমরা তো আবার ওসবের ধারের কাছে নেই। তো আপনার বদহজম আপনার দায়িত্বে। অপারেশন সিঁদুর কেন? ওই যে 25 জন বিধবা হয়েছে, 26 জনের মধ্যে একজন নেপালি ছিলেন সম্ভবত, যতদূর জানি, আর 25 জন ভারতীয়, এবং সবাই পুরুষ। পেহেলগাঁও 6 এপ্রিল যে পেহেলগাঁও হামলা, সন্ত্রাসবাদী হামলা, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি লস্করি তৈবা জৈশ ই মহম্মদ, সেই সময় অবশ্য আরেকটা রেজিস্ট্যান্ট ফ্রন্টের নাম শোনা গিয়েছিল। এবারে আবার সেই নামটা শোনা যাচ্ছে না। তো হামলার পরপরই বলা হচ্ছিল নাকি ওই 2019 সালে গঠিত, ওই রকম সময়ে গঠিত রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার মূলে আর কি, তারা নাকি দায়টায় স্বীকার করেছে। এখন আবার সেই নামটা আমি কোথাও দেখতে পেলাম না, আপনারা পেলে জানাবেন। আমি খবরে যে নামগুলো পেলাম, সেই ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে। লস্করি তৈবা, জৈশ ই মহম্মদ, হিজবুল মুজাহিদিন না এরকম একটা নামও পেলাম। তবে মূলত লস্করি তৈবা এবং ওই জৈশ ই মহম্মদ, মৌলানা মাসুদ আজাদের নামও পাওয়া গেল। আসছি তো, যাই হোক, এই 25 জন যে বিধবা, তাদের স্বামী একজন আবার হানিমুনেও গিয়েছিলেন। সেই ছবিটি আপনারা দেখেছেন, মর্মান্তিক ছবি, হৃদয় বেদারক ছবি। তো সেখানে স্বামীর মৃতদেহের পাশে সেই নারী, ভেঙে পড়া অসহায় মুহ্যমান নারী আমরা দেখেছি। সবাই সাধারণ মানুষ, আমি বারবার বলেছি। টেরোরিস্টরা কোনো দিন কোটিপতি বিলিয়নিয়ার কাউকে মারে না। খুব ভালো দিক থেকে ওরা। এবার এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে টেরোরিস্টরা আবার নারীদের মারে না। নারীদের মারলে তো আবার এই নামটা হতো না, তখন কি মুশকিল হয়ে যেত বলুন দেখি। এই যে ওই নারীটিকে টেরোরিস্টরা মারেনি, ইচ্ছে করলে কি বেশ কিছু নারীকে মারা যেত না? ওরা কি অতটাই ভালো? ওদের প্রিন্সিপাল কতটা, কেমন নীতি? টেরোরিস্টরা, আমরা বহু ক্ষেত্রে দেখেছি নারী শিশু রেহাই পায় না, এরকম বহু জায়গায় বাজারে বোমা ব্লাস্ট করা হয়, এলোপাথারি গুলি চালানো হয়, এরকম বহু ঘটনা আমরা জানি। তো এই ক্ষেত্রে টেরোরিস্টরা যাই বলুন না কেন, তারা কিন্তু ভালো, নীতিবোধের একটা জায়গা তারা রেখেছে বলেই পুরুষ হত্যা করেছে। নারী হত্যা করেছে বলে আমি কিন্তু জানি না। আমাদের যে কজনের নাম, এই যে 25 জন পুরুষ বিধবা হয়েছে, 25 জনই তো পুরুষ, তার বোঝাই যাচ্ছে। তো আর নারী তো একটা ছবি আমরা দেখেছি। তো তাদের সবাই যে হানিমুনে গিয়েছিলেন এমন নয়, আমরা জানি যে একটি কাপল হানিমুনে গিয়েছিল এবং সেই মর্মান্তিক ছবিটি আমরা দেখেছি। তো তাহলে যদি ভুল করেও কিছু নারী মেরে দিত, তাহলে এই অপারেশন সিঁদুর নামটা করা যেত? মহা মুশকিল হয়ে যেত। তো এরকম যদি কখনো ঘটে যে টেরোরিস্টরা শুধু নারীদের মেরে গেল, পুরুষদের ছেড়ে দিল, তখন অপারেশনটা কীরকম নাম? ভারতীয়
সংস্কৃতি বা সনাতন যে জায়গাটা যদি মেনটেন করি, তাহলে তখন আমরা কি নাম দিতে পারি। এ ব্যাপারে আমার ওই একটি চরিত্র ভোলা, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভোলা, টেররিস্টরা তো সব পুরুষদের মেরেছে, 25 জন বিধবা আমরা দেখতে পাচ্ছি, মারাত্মক অবস্থা, মানে সেই দৃশ্য আমরা দেখেছি। সাধারণ মানুষেই তো চারদিকে মরছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, এই প্রথম থেকেই বলে আসছি। আগামীতে আরও অনেকেই চলে যেতে হবে। তো ভোলা বলেছিল যে স্যার সেক্ষেত্রে তো খুব মুশকিল, কারণ আমাদের ভারতীয় সংস্কৃতিতে তো পুরুষরা সিঁদুর টিঁদুর বা কোনো কিছু সেরকম প্রমাণ নেই যে পড়ে না। পাশ্চাত্য সংস্কৃতিতে তবু ওই যে ওয়েডিং রিং ফিং এসবের ব্যাপার ট্যাপার আছে, উভয় পক্ষের আঙুলেই থাকে। কিন্তু এই ক্ষেত্রে তো বিধবাদের ক্ষেত্রে এই যে 25 জন পুরুষ স্বামী মারা গেছে, অপারেশন সিঁদুর নাম করা গেল, দেওয়া গেল স্যার, কিন্তু এই ক্ষেত্রে খুব কনফিউজড আমি। তবে আমার ক্ষেত্রে যদি আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো নামকরণের, এই নামকরণটা তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হিন্দু কুল শিরোমণি, যিনি গোটা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছেন তার একেবারে 56 ইঞ্চি দিয়ে, তো তিনি সেই নামটা দিয়েছেন। কিন্তু স্যার আমার তো সেই ক্যাপাসিটি নেই। তবে আমার সাধ্যমতো আমি তখন নাম দিতাম, আমাদের ভারতের যদি প্রেক্ষাপটে দেখা যায়, অপারেশন ইঁদুর, ওরকম একটা নাম আর কি দেওয়া যেতে পারত। কিন্তু যাই হোক, তেমনটা তো ঘটেনি, তাই অপারেশন সিঁদুর। বেশ, তো এই অপারেশন সিঁদুর আমরা কি পেলাম, একদম নারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে দেখবেন কর্নেল, সেনাবাহিনীর কর্নেল, মানে আগে থেকেই তারা একদম ভাববেন না তারা হঠাৎ করে এই যারা নিন্দুক তাদেরকে আমি কিন্তু বলছি, আমি অবশ্যই একটু মজা করি, আবার ভোলা যখন আমার মধ্যে চেপে বসে তখন একটু বেশিই করে থাকি, মার্জনা করবেন। তা একদমই ভাববেন না যে সোফিয়া কুরেশি, তিনি ইন্ডিয়ান কর্নেল, অবশ্যই সেনাবাহিনীর একটা বড় পদে আছেন, সম্মানীয় পদে আছেন। নারীরা যে কত এগোচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তো, এটাও কিন্তু আপনাদের মাথায় ঢোকাতে হবে। ভারতীয় অপারেশন, মানে অপারেশন সিঁদুর যেহেতু, তো নারীরা বিধবা হয়েছে, তাহলে তার নেতৃত্বে এবং যে বিবৃতি দিলেন কে, যে আক্রমণের যে ব্যাপারটা হলো, আমরা দেখতে পেলাম সেনাপতি কর্নেল ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, তিনি আবার মুসলমান, নামটা শুনে তাই মনে হচ্ছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নারী। এবং আরেকজনকে ভৌমিকা সিং, তিনি উইং কমান্ডার, অর্থাৎ মানে বিমান বাহিনীও এখানে অংশ নিয়েছে, আর 24টা মিসাইল ছোঁড়া হয়েছে। আর বিমান বাহিনী যে অংশ নিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই, তাই উইং কমান্ডার ভৌমিকা সিং তো থাকবেনই। আর আরও সন্দেহ নেই এই কারণে যে 5টি ভারতীয় বিমানকে ওরা পাকিস্তান নাকি গুলি করে নামিয়েছে বা মিসাইল ছুড়ে নামিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আমি নিউ ইয়র্ক টাইমস এবং গার্জিয়ানের লিঙ্ক দিয়ে দেব। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টি রাফাইল, একটি MiG-29 এবং একটি সুখোই 30, এই 5টি, এবং একটি ড্রোন আর কি, একটি ড্রোন চালকবিহীন বিমান, মানে সেইভাবে দেখতে গেলে মোট 6টি ভারতীয় বিমানকে মিসাইল ছুড়ে পাকিস্তান নামিয়েছে। সারফেস টু সারফেস মিসাইল বা এয়ার টু এয়ার মিসাইল, আসছি পরে সেগুলো। তো অর্থাৎ প্লেনের আমি ফুয়েল ট্যাঙ্কও দেখতে পেলাম, ছবিও পাওয়া গেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রপত্রিকায় ছবিগুলো বেরিয়েছে। তো অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী যে অংশগ্রহণ করেছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। অংশগ্রহণ না করলে ওখানে পাকিস্তানের টেরিটরিতে কেন বা এই পিওকেতে কেমন ভারতীয় বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকবে, নিশ্চয়ই অংশগ্রহণ করেছিল, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবারে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে অপারেশন সিঁদুর একদিকে যেমন আমরা সনাতন সংস্কৃতির একটা প্রতীক হিসেবে মাননীয় নরেন্দ্র মোদী নামটি দিয়েছেন, যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এবং সিম্বলিক নাম, যথেষ্ট মানে সম্মানের সঙ্গেই বলা যেতে পারে। ভারতীয় নারীর কাছে সিঁদুর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিধবা নারীদের এবং তার প্রতিশোধ এবং অ্যাভেঞ্জ, এবং বলা হচ্ছে টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ দেয়ার হাজব্যান্ডস, তাদের স্বামীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কারণে এই আক্রমণ, এবং অবশ্যই পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে, বিফিটিং রিপ্লাই দিতে হবে। তো অপারেশন সিঁদুর সেই কারণে বেশ ভালো। তো
পাশাপাশি আমরা কি পেলাম বার্তা যে নারীরা এগোচ্ছে। আমি বহু আগেই বলেছি নতুন বিশ্ব ব্যবস্থায় নারীকে এমন এমন ভূমিকায় দেখতে পাবেন, প্রোগ্রেসিভ ভূমিকায়, মানে চরম প্রোগ্রেসিভ ভূমিকায়, যেটা আগে দেখেননি। এবং নতুন বিশ্ব ব্যবস্থার আরও যখন এগোবে, এখনই শুরু হয়ে গেছে, সেখানে রূপান্তরকামীদের মানে ট্রান্সজেন্ডারদের বড় বড় ভূমিকায় দেখতে পাবেন। স্পোর্টস পার্সন থেকে শুরু করে মিডিয়া পার্সোনালিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বড় বড় পদে ট্রান্সজেন্ডারদের দেখতে পাবেন। সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নারী এবং ট্রান্সজেন্ডার মূলত এই দুটোর ক্ষেত্রে আমরা বড় বড় কাজকর্ম আমরা দেখতে পাবো নতুন বিশ্ব ব্যবস্থায়। সেটা কেন, কি উদ্দেশ্যে, কি কারণে, সেটা আমি বহুবার বলেছি। হ্যাঁ, কি করে জেন্ডার জাস্টিস করতে হয়, কি করে কোনো একটা সম্প্রদায়কে তোল্লা দিয়ে আরেকটা সম্প্রদায়কে খ্যাপানো হয়, কি করে একটা জেন্ডারকে তোল্লা মেরে সুযোগ সুবিধে দিয়ে এই যে বিভিন্ন রকম ভান্ডার টান্ডার অমুক শ্রী তমুক শ্রী দিয়ে আর একটা জেন্ডারকে খাটো করে একটা ক্ষোভ তৈরি করা যায়, মানে ডিভাইড অ্যান্ড রুলের খেলা যায়। সেটা তো নতুন কি, এটা তো ওরা ধর্ম দিয়ে করেছে, জাতপাত দিয়ে করেছে। এই যে আমাদের রিজার্ভেশন, এটা কি ভেবেছেন আমাদের দেশের মস্তিষ্ক প্রসূত? এই সংবিধানটা কারা বানিয়েছে? জায়নিস্টদের সংবিধান। ওরা যেমন ডিকটেট করেছে আমাদের নেহেরুকে, যেমন ওরা বলেছে নেহেরু তেমন ডিকটেট করেছে, আর ওই যে ভীমরাও আম্বেদকর তেমনই লিখেছেন। উনি পরিষ্কার বলেছিলেন যে আমাকে যেমন নেহেরু বলেছেন আমি তেমনই লিখেছি। আগে হ্যাঁ, তিনি শেষের দুঃখের কথা তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বলেওছিলেন একবার 1950-এর দশকে যে সংবিধান, আমি যদি সুযোগ পেতাম এই সংবিধান পুড়িয়ে দিতাম। তো যাই হোক, তো তাহলে এই জেন্ডার জাস্টিসের নাম করে ওরা এখন একটা বিশেষ জেন্ডারকে মানে নারীকে তোল্লা আমার আগেই শুরু করেছে। আমি মার্জনা করবেন কেউ যদি নারী মনে করে যে এটা আমি নারী বিদ্বেষী কমেন্ট করছি, আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করি নারী পুরুষ সমাজের ব্যবস্থার পরিপূরক। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ বেশি শ্রেষ্ঠ নয়, কেউ কম শ্রেষ্ঠ নয়। তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পাখির দুটি ডানা, একটি ডানা নিয়ে পাখি ওড়ে না, দুটো ডানাই চাই। কিন্তু এখানে কম্পিটিশন করে বিদ্বেষ তৈরি করে তোল্লা মেরে যেটা করা হচ্ছে তার ফল আমাদের চোখের সামনে এখনও কিছুই দেখেননি। এ নিয়ে আমার ভিন্ন আলোচনা আছে, এখানে আর বাড়াচ্ছি না। তো এই কারণেই আমরা দেখতে পেলাম বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমরা দুজন নারীকেই দেখলাম অপারেশন সিঁদুরে, আগামীতেও আরও দেখবেন। তো কি হলো আমরা জানেন যে বুধবার দিন একদম যেদিন ওই 7ই মে ওই দিন মক ড্রিলের কথা ছিল আর কি। তো সেই দিনই রাতের বেলা 1:05 থেকে 1:30 এরকম মানে 25 মিনিট সময়ের মধ্যে 9টি জঙ্গি ঘাঁটি 24টি মিসাইল ছোঁড়া হলো, সঙ্গে বিমান বাহিনীর বিমান হামলাও ছিল, ফাইটার জেটের হামলাও, বোম্বার জেট বলুন ফাইটার বলুন যাই হোক হামলা করা হলো 9টি ঘাঁটিতে। ওই মোটামুটি আপনারা জানেন বালাকোট থেকে শুরু করে এরকম কয়েকটি জায়গায় হামলা করা হলো। ভয়ঙ্কর সেই হামলা, আপনারা সেসব দেখেছেন, ছবি ফুটেজ দেখেছেন। লস্কর-ই তৈবা এবং জেইশ-ই মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হলো, এমনও বলা হয়েছে যে 70 জন, এখন আবার শোনা যাচ্ছে 100 জন নাকি জঙ্গি নিকেশ হয়েছে। বাংলা পত্রপত্রিকায় দেখবেন বেশ একটা মানে আরও বেশি নাটকীয়ভাবে এটা লেখা হয়েছে। বাঙালি একটু সেন্টিমেন্টাল তো কারণ এখানে বাংলা পত্রিকাতেই দেখলাম, ইংরেজিতে দেখিনি আমি কিন্তু। তো কি মৌলানা মাসুদ আজাদের পরিবারের 10 জন মারা গেছে উনি স্বীকার করেছেন বলা হচ্ছে, এবং 4 জন সহকারী এইড মারা গেছে। এটা ইংরেজি পেপারেও বেরিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট যেসব বাইরের নিউজ, ইন্ডিপেন্ডেন্ট বলতে তো কিছুই নেই, যাই হোক তবু যেহেতু অন্য দেশের মানে উৎস সেই অর্থে বলেছে আর কি। নিউ ইয়র্ক টাইমস বলুন বা এইসব যে পত্রপত্রিকা রয়েছে, তো সেখানেও এই তথ্যগুলো আছে, এনডিটিভিতেও আছে। কিন্তু কোথাও দেখলাম না যেটা বাংলায় বলা হয়েছে মৌলানা মাসুদ আজহার নাকি বলেছেন, কাঁদতেই বলেছেন, তাই হবে, কারণ কি বলেছেন, আমি মরে গেলেও ভালো হতো।
আমি মরে গেলেও ভালো হতো, আমাকে কেন মারলি না রে তুই, তোরা কেন আমাকে মারলি না, আমাকেও মেরে যা। বাংলা সিনেমায় দেখেননি? হ্যাঁ, বাংলা সিনেমায় মা মাসি মানে প্রিয়জনের মৃত্যুতে এই ভূমিকাটা পালন করে জেনারেলি। আমাকেও নিয়ে যা, আমাকেও মেরে দে, আমাকে কেন বাঁচিয়ে রাখলি তোরা, ঠিক এমন করেই মৌলানা মাসুদ আজহার বলেছেন। এবং স্বাভাবিকভাবেই আমাদের বাঙালি, আমরা একটু সেন্টিমেন্টাল আর কি, আমাদের মগজটা কম কাজ করে। ভারতীয়দের অ্যাজ এ হোল সবারই মগজ কম কাজ করে, তবে আমার এখন ইদানিংকালে মনে হয় যে ওই শিক্ষিত ভদ্র বাঙালির মগজটা সবচেয়ে কম কাজ করছে ইদানিংকালে। হ্যাঁ, তো তারাই তো এইসব সেন্টিমেন্টাল মুভি টুভি বেশি টেশি দেখে। হ্যাঁ, তারাই তো এসব, তাদের জন্য এসব মুভি টুভি বানানো হয়। তো তো যাই হোক, মূলত আর কি, তো সেই সময় দেখবো এই গুরু দক্ষিণা বলে আমার একটা সিনেমা দেখেছিলাম, বলবো না আর কি। তো আমি একটু বলে নিই, কারণ এই যে সেন্টু জায়গাটা আমার কাছে মানে বিশেষ করে চলচ্চিত্র দেখতে দেখতে মানে এই এই বিষয়টা আর কি আবেগ ঘন, মানে আবেগটা, ইমোশনটা অবশ্যই তার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ফারভার থাকে, আমি সেটা যথেষ্ট পছন্দ করি এবং ভাবি। কিন্তু কিছু কিছু চলচ্চিত্র আছে, তো গুরু দক্ষিণায় আমি এবং আমার বন্ধু তাপস যখন সেন্ট পলস হোস্টেলে থাকতাম, তখন আমরা একবার এরকম প্ল্যান করে হাতে কিছু সস্তা রুমাল কিনে, আমি তো রুমাল পাওয়া যায় ফুটে, কুনে আমরা হলের মধ্যে ঢুকে পড়ি। যখন গুরুদক্ষিণা চলছিল তখন আমরা টুকটুক করে লোকের হাতে, দর্শকদের হাতে রুমালগুলো দিতে থাকি আর কি। সে এক দারুণ অভিজ্ঞতা, পরে কখনো বলবো, এখন মনে পড়ে গেল। ওই আমাকেও কেন নীলি রানে তোরা, মৌলানা মাসুদ আজহার বলছেন, বাংলা পত্রিকায় আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আচ্ছা বেশ, কতজন মারা গেছে? 70 জন, আবার কোথাও দেখলাম 100 জন। বেশ, হতেই পারে, এত বড় হামলা, বিশাল বড় হামলা। তো এবং কি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পাক অকুপাইড কাশ্মীর, এবং সেটা তো বটেই, পিওকে তো বটে, এছাড়াও পাকিস্তানের মানে এর বাইরেও পাকিস্তানে আক্রমণ হয়েছে। আবার শোনা যাচ্ছে নাকি লাহোরে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে, লোকজন, ধোঁয়ার ফুটেজ পাওয়া যাচ্ছে, লোকজন পালাচ্ছে, এরকম দৃশ্য দেখা গেছে। তো বলা হচ্ছে ওটা একটা ড্রোন হামলা হতে পারে আর কি, কোনো ড্রোন হামলা, এবং সেই ড্রোনটিকে নাকি আবার ওরা নামিয়েছে আর কি, জ্যাম ট্যাম করে যাই হোক নামিয়েছে, এরকমও জানা যাচ্ছে। অর্থাৎ এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, ভারতের যা মিসাইল আছে, যে ডিস্টেন্স রয়েছে, তো সেগুলো পাকিস্তান আর কতটুকু দেশ, ভারতের 4 ভাগের 1 ভাগ, পাকিস্তানকে পুরোটাই কভার করবে, এবং কভার করার কথা এটা নিয়ে, এবং চীনের একটা অংশে মানে মাঝামাঝি পৌঁছতে পারে আর কি, কিন্তু পুরো চীন কভার করে না। ভারতের কাছে এখনও ICBM নেই, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নেই, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে আমেরিকাই বলুন আর কি, বা ওই জায়নিক শক্তি তারা আটকে দিয়েছে, সেটা করতে দেয়নি ভারতকে। একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল অগ্নিরই একটা শ্রেষ্ঠ ভার্সন হিসেবে, লাস্ট ভার্সন যেটা ICBM হবে আর কি, হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রজেক্টটা বন্ধ করা হয়। এবং সূর্য বলে আরেকটি প্রজেক্টও নেওয়া হয়েছিল ডিফেন্সের ক্ষেত্রে শক্তিশালী করবার জন্য, কিন্তু সেটাও মাঝপথে থামিয়ে দেওয়া হয়, এই আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে থামিয়ে দেওয়া হয়। তো যাই হোক, তাহলে পাকিস্তানে কভার করতেই পারে। তাহলে এই যে জায়গাটা আমরা যেটা খুব সংক্ষেপে এটা নিয়ে দেখবেন প্রচুর হয়েছে, হইচই হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার এদিকে ব্রিটেনের ব্রিটিশ MP কি প্রীতি প্যাটেল এরকম নাম, এখন দেখবেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকায় দেখবেন ওই যে যেমন কমলা হ্যারিস আছে, ভারতীয় বংশোদ্ভূতদের কিন্তু সুযোগ দেওয়া হবে আর কি, এবং সব নারী, বেশিরভাগ ক্ষেত্রে নারী হবে আর কি। ওই যেমন প্রীতি প্যাটেল, ওইদিকে কমলা হ্যারিস, খেয়াল করছেন তো, নারী শক্তির জাগরণ আর কি, ব্যাপারটাকে ওরা একটু বেশি করে করবে, নারী শক্তির জাগরণ। পাশাপাশি কী হবে, আমাদের দেশের লোকজন যারা দেশপ্রেমী, যারা সাদা চামড়ার ব্যাপারটাকে একটু স্পেশালি দেখে, একটু বেশি গুরুত্ব দেয়, একটু গদ হয়ে যায়, তো তারা বলবে ওই দেখো ভারতীয়, হ্যাঁ আমাদের দেশের প্রীতি, ও ব্রিটেনের MP হয়েছে, আমাদের দেশের কমলা, হ্যাঁ ও ওখানকার বড় একটা পদে আছে হোয়াইট হাউসে, বাপ রে কমলা হ্যারিস,
আবার ওই যে হ্যাঁ কল্পনা চাওলা তো গেল, আবার কে সুনিতা উইলিয়ামস, সুনিতা উনিও আবার ঘটনাচক্রের নারী। ওই দেখো মহাকাশে যাচ্ছে ভারতীয় নারী, ভারতীয় নয় হাফ ভারতীয়, যাই হোক ওই সুনিতা তো নামটা তো আছে। ওরা সবাই ওখানকারই নাগরিক, কিন্তু ওই যে একটা ভারতীয়র ফ্লেভার আছে, তো ওই ফ্লেভারটা তো ওরা রেখে দেয় আর কি। তো থাকে আর কি, রক্তে ফ্লেভারটা তো আছেই। তো সেইটাকে আমরা গর্বের সঙ্গে, যারা দেশপ্রেমী তারা বলে এই যে ভারতীয়রা কাঁপিয়ে দিচ্ছে গোটা পৃথিবী আর কি। ওই হলো বিষয়। তো আসলে অর্থনীতি ওটাই শক্তিশালী, ওটা না থাকলে যুদ্ধ সত্যিকারের করা যায় না। যুদ্ধের নাটক করতে হয়, স্ক্রিপ্ট করতে হয়। আজকে আমি এই প্রসঙ্গে এই মিউনিক হামলা, ওই 5ই সেপ্টেম্বর ইসরায়েলের অ্যাথলেটদের ওপর মিউনিক অলিম্পিকে যে হামলা হয়েছিল 1972 সালে, সেই ব্যাপারটাকেও এখানে আনবো। সত্যিকারের পাল্টা আক্রমণ কাকে বলে, এটা যেটা ইসরায়েল করতে পারে, আমেরিকা করতে পারে, মানে ওটাও স্ক্রিপ্টেড, কিন্তু ওরা যে পাল্টাটা দেয় সেটা আবারও কিন্তু সেটাও রীতিমতো ভয়াবহ আর কি। আর আমাদের ক্ষেত্রে সেটা ঠিক তা নয়, আমাদের উদ্দেশ্যটাও আলাদা। আমাদের উদ্দেশ্য থাকে ইলেকশন এবং দেশবাসীর মন জয় করা, আর ওদের উদ্দেশ্য থাকে বাজার দখল করা এবং নিজের মারাত্মক আধিপত্যটাকে বুঝিয়ে দেওয়া আর কি। যে কারণে এই জায়নিক শক্তিরা পাল্টা আক্রমণ যখন করে তখন তার উদ্দেশ্যটা ভিন্ন থাকে। আমাদের তো আর বাজার দখল করতে পারি না, আমাদের দেশটাই তো বাজার। আমরা আর কোন দেশ দখল করে বাজার করতে যাব বলুন দেখি। তো যাই হোক, এই যে জায়গাটা, এটা করে স্বাভাবিকভাবেই অনেকেরই গর্ব হওয়ার কথা। গর্ব হবে আপনার দেশ, আমার দেশ সন্ত্রাসবাদীদের মেরে ফেললো। এখন যারা আক্রমণ করেছিল পেহেলগাঁওয়ে, সেই সন্ত্রাসবাদীরাও এই 100 জনের মধ্যে আছে কি না, বা এই 70 জনের মধ্যে আছে কি না, সেটা কিন্তু জানা গেল না। জানা গেল কি? জানা গেল না। শুধু এইটুকু জানা গেল তারা সবাই ভয়ঙ্কর, বিপজ্জনক, পৈশাচিক, বারবারিক সব সন্ত্রাসবাদী। কিন্তু পেহেলগাঁওয়ে যে এতগুলো প্রাণ চলে গেল, তাদের হত্যার জন্য দায়ী সন্ত্রাসবাদীরা, কিন্তু প্রমাণ এখনও আমরা পেলাম না, কেউ ধরাই পড়ল না। সন্দেহজনক না একটু? যাই হোক, তো ধরা পড়ল না, তো ধরেই নিলাম যে ওই 100 জনের মধ্যে ওরা কেউ আছে বাবা, তাহলে একটা মনে শান্তি পাওয়া যাবে। কারণ ইতিমধ্যেই এই নারীরা, মানে যারা স্বামী হারিয়েছেন, তারা বলেছেন আমরা খুশি, আমরা প্রতিশোধ নিলেন আমাদের প্রধানমন্ত্রী। এটা একটা বড় পদক্ষেপ এবং এটাকে তিনি অভিনন্দন তারা জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে, মানে খবরের কাগজে তেমনই এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এরা সমর্থন করেছেন, কোনো খুব ভালো বিষয়। পাশাপাশি হিন্দু মুসলমান নারী এবং হিন্দু নারী, তো যদিও সোফিয়া কুরেশি তিনি নিশ্চয়ই সিঁদুর পরেন না, কিন্তু যাই হোক, তাতে কি হলো, এই ভারতের মধ্যে সবাই তো এখন ভারতীয়, সেই জায়গা থেকে ভারতীয়ত্বের প্রতীক হিসেবে সিঁদুরটাকে তো মানতেই হবে। এবং এই জায়গা থেকে তো কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমরা ব্যাপারটাকে আমরা মানে ক্ষমা ঘেন্না করে ইনক্লুড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হলো সিঁদুরের, যারা সিঁদুর মুছিয়েছে তাদেরকে মানে খুঁজে বের করে হত্যা করা, সেখানে নারীরাই ভূমিকা নেবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এখন যে প্রশ্নগুলো জাগছে, কীরকম প্রশ্ন বলুন দেখি? মানে প্রশ্ন বলবে না, আমার মতো মোটা মাথার লোক তো এই কারণেই প্রশ্নগুলো জাগে। যারা মানে দেশপ্রেমী এবং চালাক চতুর বুদ্ধিমান মানুষ, তাদের এই প্রশ্নগুলো জাগে না। আর যাদের মধ্যে আবার দেশপ্রেমটা তেমন নেই, মানুষটাকেই মানে সাধারণ মানুষের প্রতি প্রেমটা বেশি আর কি, বহুজন হেতায় বহুজন সুখায়, মানে আমার মতো গবেট লোকজন যারা এসব বলে, তাদের আবার মস্তিষ্কটা তেমন শার্প হয় না, তার ফলে এই সমস্যাগুলো হয়। কেন বলুন দেখি? আমি সহজ করে কয়েকটা ব্যাপার বলি। যে ভাবলাম, ভেবেচিন্তে দেখলাম যে সন্ত্রাসবাদীরা সত্যি ভালো, ভারতের সঙ্গে কোঅপারেট করলো, ভীষণই ভালো। প্রথমত দেখুন, শুধু পুরুষ মারল বলে অপারেশন সিঁদুর নামটা হলো, নরেন্দ্র মোদী তার ক্রিয়েটিভিটি দেখাতে পারলেন। এবং আমাদের দুজন যে নারী একটা বড় পদে ছিলেন, আমরা জানতামই না, তাদেরও আমরা জানতে পারলাম, তাদের দেখতে পেলাম। সোফিয়া কুরেশিকে আমরা দেখতে পেলাম, ভৌমিকা সিংকে আমরা দেখতে পেলাম। তো নারীদের অগ্রগতিটা আমাদের চোখে পড়লো, নইলে কি আমরা জানতেই পারতাম না। পারতাম কি? তাহলে একটা অবশ্যই পজিটিভ দিক
মানে টেরোরিস্টরা এখানে অবশ্যই কোঅপারেট করেছে, তারা নারীদের হত্যা করেনি। হ্যাঁ, পর্যটন স্থলে কি নারীর অভাব ছিল? প্রচুর নারী ছিল, শুধু পুরুষরাই তো বেড়াতে যায় না রে বাবা, তো করেনি। তো সেই ক্ষেত্রে এই নামকরণের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে সুযোগ এলো, তিনি ক্রিয়েটিভ একটা নাম দিতে পারলেন। অবশ্যই আর একটা, এটা তেমন যে ওনারা সন্ত্রাসবাদীরা যে এরম করে প্ল্যান করেই সহযোগিতা করেছে তা নয়, এটা ভোলার মানে একটা কি বলবো রসিকতা। বুঝলে, ভোলা এখন আমার মাথায় ঢুকেছে, প্রথমেই বলেছে। কিন্তু ভোলাকে বাদ দিয়ে দিন, পরের যে ওর সহযোগিতা করলো সেটা আরও মারা, মানে একেবারে সত্যিকারের সহযোগিতা, জেনুইন সহযোগিতা। প্রথমটা না হয় ভোলার রসিকতা হতে পারে, কিন্তু পরেরটা যেটা এখন বলতে চলেছি একেবারে দারুণ রকমের সহযোগিতা। কেন বলুন তো? 6 এপ্রিল পেহেলগাঁও, এটা 6 এপ্রিল। 7ই মে গভীর রাতে একটা 5 থেকে হামলা শুরু হলো, মিসাইল হামলা। কোথায়? না জঙ্গি হাঁটিতে। তার মাঝখানে কি হলো? যুদ্ধংদেহী, এই মানে মারাত্মক বিবৃতি, এই সেই আমরা করব, আক্রমণ করব, সেনাবাহিনী সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন করছে, ভারত সেনা মোতায়েন করছে, ইতিমধ্যে মিসাইলও ভারত টেস্ট করেছে, মানে মারাত্মক গরম অবস্থা। সেই অবস্থাতে ওই টেরোরিস্টগুলো ওখানেই থেকে গেল। কি ভালো, কি ভালো, হ্যাঁ কি ভালো বলুন দেখি। বোকা বলবো না আমি, টেরোরিস্টরা কখনো বোকা হয়? ওরা এত সুন্দর করে অ্যাটাক করে, প্ল্যান করে, ওরা বোকা নয়, ওরা ভালো, মহৎ। কারণ কি, আমি যদি টেরোরিস্ট হতাম, ধরুন আমি যদি টেরোরিস্ট হতাম, মানে পাকিস্তানের মদতপুষ্ট টেরোরিস্ট যদি হতাম, ধরে নিলাম আর কি, আমি কি করতাম? পাকিস্তানি বা আমাকে কি করতো? বলতো, বাবা এখন একটু সামলে থাকো, কারণ ওই যে কোনো সময় একবার ওই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, উড়ি মনে আছে, সিনেমাও হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক আগে। হ্যাঁ, ভারত কিন্তু হামলা করবে, তোমরা তো আমাদেরই লোক, আমি তো পাকিস্তান, আমরা তো পাকিস্তানের অমুক, পাকিস্তানের তমুক, আর তোমরা তো আমাদের মদতপুষ্ট টেরোরিস্ট, তোমরা ওইখানে ক্যাম্পে থেকো না, এখন তোমরা সাদা পোশাকে লোকালয়ে মিশে যাও, লাহোরে মিশে যাও, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। লাহোর, করাচি, এসব জায়গায় বিভিন্ন আবাসন এলাকা, ওখানে তো আর ভারত বোমা টোমা ফেলবে না, আন্তর্জাতিক চাপ আছে, আবাসন এলাকায় ভারত ওখান থেকে মিসাইল ছুটতে পারবে না। আর জানবেই বা কী করে, ভারতের মানে কাঁচা, সেটা তো আসছি, কাঁচা মানে এখন কাঁচা মিঠার যুগ, তো কাঁচাতেই যাহা মিঠা তাহাই তো যাই হোক, তো তোমরা এখন সবাই মিলে ওইখানে থেকো না, ওই একটা কেয়ারটেকার রেখে তোমরা এখন সাদা পোশাকে বিভিন্ন জায়গায়, আমি বলে দিচ্ছি, সেফ হাউসে, শহরগুলোতে, জনসমুদ্রে মিশে যাও। তাহলে আবার যখন এই উত্তেজনার পিরিয়ডটা কেটে যাবে, এই যুদ্ধংদেহী এইসব ঝামেলা ভারত জানো তো প্রতিবারে করে, হ্যাঁ, তোমরা একটা করে ঘটনা ঘটিয়ে আসো, মানে ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে আর কি, তো তা বলবেই তো পাকিস্তানের মদতে হচ্ছে, তো পাকিস্তান ওদের সাপোর্ট দেবে না? আলবাত দেবে। তো ওরা পাকিস্তানকে বললো না, বা পাকিস্তান ওদের বললো না যে এখন একটু লাই লো করো, একটু চুপচাপ থাকো, এসব জায়গায় হামলা হবে, ঘাঁটি ফাঁটি থেকে বেরিয়ে চলো আমরা আমাদের সঙ্গে, বা টেরোরিস্টরাই বলবে যে স্যার, আইএসআইকে বলবে, পাকিস্তানের গোয়েন্দা দপ্তর সংস্থা আপনারা জানেন, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, আইএসআই, বলবে যে স্যার আপনাদের কথাতেই তো আমি পাকিস্তানে হামলা করলাম, পালিয়ে এলাম, এখান তো আমাদের ভারত আক্রমণ করবে, সার্জিক্যাল স্ট্রাইক করেছিল একবার মনে আছে, তো আমাদের একটু শেল্টার দিন। তো তারাও তো বলবে। তো এত সময় পেল, মাইরি কতদিন হলো, যে 26শে এপ্রিল সম্ভবত, হ্যাঁ 6 এপ্রিল না 26শে এপ্রিল বা ওরকম সময় আর কি, তো থেকে 7ই মে, মানে তো প্রায় 15 দিন হয়ে গেল আর কি। তো এই এতটা সময়, মানে 15 দিনের, তো এতটা সময় ধরে ওরা ওখান থেকে সরলো না, ওখানে ঠিক ঘাঁটিতেই থেকে গেল। তো আপনার অসুবিধা হলে কেটে পড়ুন ভাস্কর সিনহা মহাশয়, আপনি আমার বন্ধু তালিকায় নেই, হ্যাঁ, আমি আপনাকে চিনি না, আপনি সরে যান, আপনার সমস্যাই নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান, এই চ্যানেল থেকে আমাকে আনসাবস্ক্রাইব করে, আশা করি ফলো করেছেন, বুঝে ফলো করলে আনফলো করে বেরিয়ে চলে যান। হ্যাঁ,
তো আপনার নামটা আমার পরিচিত, সেই সময় যখন আমি জিহাদিদের বিরুদ্ধে লিখতাম তখন আপনাদের বেশ কিছু নামটাম আমার মাথায় আছে, যদিও মুখোমুখি কখনো আলাপ হয়নি, এবার মনে পড়ে গেল। তো আপনার এই উষ্মার কারণ কি? অনুগ্রহ করে আপনি ওই যুদ্ধ হচ্ছে তো সে সীমান্তে গিয়ে একটুখানি গা গরম করুন, সেখানে আপনাদের ভূমিকা দরকার আছে। আমরা তো ভীতু মানুষ, দেশদ্রোহী মানুষ, আমরা একটু দেশের মধ্যেই থাকতে ভালোবাসি। তো যাই হোক, এবারে তাহলে কি দাঁড়ালো? টেররিস্টরা সেখানে থেকে গেল, ভালো বলে থেকে গেল। যদি না থাকতো তাহলে কি এত লোক 70 জন বা বলছে 80 জন মারা গেছে, সেটা কি মরতো? মরতো না। তাহলে ওরা থেকে গেছিল। এখন নিজেকে প্রশ্ন করুন, ওরা থেকে গেল কেন? ওদের কি বোধবুদ্ধি নেই? ভারত সার্জিক্যাল স্ট্রাইক আগেও করেছে, তা সত্ত্বেও ওরা ওইখানেই জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈয়বার জঙ্গিরা গুরুত্বপূর্ণ ঘাঁটি ওখানে রয়েছে, 9টি জায়গায় হামলা হচ্ছে, তো সেখানে তারা থেকেই গেল। তো এখান থেকে একটুখানি কেমন একটা লাগছে। তাহলে কি বলবো? হয় তারা অত্যন্ত মোটা মাথার সন্ত্রাসবাদী, অত্যন্ত মোটা মাথার সন্ত্রাসবাদী, যে তারা থেকে গেল যাতে ভারত তাদের মারতে পারে, ভারতকে কোঅপারেট করলো। হয় এটা গেল, ওটা মোটা মাথার সন্ত্রাসবাদী হতে পারে, অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে যে তারা ভারতকে কোঅপারেট করলো, যে না এসো আমাদের মারো, আমাদের মারো, তোমাদের মানে ভারতকে কোঅপারেট করবো বলবো না, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোঅপারেট করলো যে হ্যাঁ আসো, তোমরা আমাকে মারো, তাতে করে কি হবে, আপনার দলের একটা উজ্জ্বল জায়গা তৈরি হবে, ভাবমূর্তি ভালো হবে, দেশপ্রেমের ব্যাপারটা মানুষ আরও বেশি করে গ্রহণ করবে, এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে আরও বড় সাফল্য আসবে আপনার। এই কারণে আমরা রয়ে গেলাম, আমাদের মারুন। এ একটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে 3টে হতে পারে, একটা মোটা মাথা, অথবা ওই যে সহযোগিতা করা, কোঅপারেট করেছে বিজেপির সঙ্গে, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোঅপারেট করেছে। অথবা আরেকটা হতে পারে যে তারা অত্যন্ত লজ্জিত হয়েছিল, অনুতপ্ত হয়েছিল যে আহারে এতগুলো নির্দোষ মানুষকে আমরা মেরে ফেললাম। আমরা সন্ত্রাসবাদী হতে পারি, কিন্তু আমরা তো মানুষ, মানে অপরাধবোধ কার না জাগে বলুন তো? এরকম বহু ঘটনা আছে যে অপরাধবোধ জাগে আর কি। তো অপরাধবোধের জায়গা থেকে তারা আর পালায়নি, তারা বললো আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, মানবতার বিরুদ্ধে জঘন্যতম আচরণ করেছি, আমাদের মরে যাওয়াই ভালো, তাই আমরা এটা আত্মঘাতী সিদ্ধান্ত নিলাম, আমরা বাসুক, আমাদের বোমা ফেলে, আমাদের বোমা দিয়ে আমাদের মারুক, আমরা মরে যাই, এই জীবন আর রাখবো না। এই একটা হতে পারে। এবার আপনারা ঠিক করবেন যে কোনটা হতে পারে। হ্যাঁ, আমি আমার বিশ্লেষণ রাখলাম। এটা গেল। আচ্ছা, এবারে দেখুন যে বিমান, ভারতের বিমান সেখানে পাওয়া গেছে বলা হচ্ছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, নিউ ইয়র্ক টাইমসেও আছে। এবং কী প্লেন সেটা উল্লেখ করেছে, পাকিস্তান দাবি করেছে। ও পাকিস্তানের দাবি মানে পাকিস্তান ঠিক কথা বলছে এমন নয়। যুদ্ধের সময় এরকম একটা দেখবেন বড় একটা কাজ করে, কি বলুন তো, যুদ্ধের সময় একটা দারুণ ভূমিকা নেয় প্রোপাগান্ডা মেশিনারি, এটাকে বলা হয় প্রোপাগান্ডা মেশিনারি। যুদ্ধের সময় একটা দারুণ রকম রোল প্লে করে। তাই পাকিস্তান বলছে যে 5টা বিমান তারা নামিয়েছে, মিসাইল দিয়ে নামিয়েছে বলেছে, মানেই সেটা ঠিকঠাক, সেটাও নয়, প্রশ্নই আসে না। তবে 5টা যাই হোক, 1টা 2টো যে নামিয়েছে সেটা কোনো সন্দেহ নেই, সেটা এই পেপার নিউজ খবরের কাগজগুলো পড়লেই বুঝতে পারবে, লিঙ্ক দিয়ে দেবো। এবং সেখানে বিমান বাহিনীর একটা মানে ধ্বংসাবশেষের ফুয়েল ট্যাঙ্কও দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা হয় যুদ্ধে, একটা ক্ষয়ক্ষতি হয়, মুখ হয় তমুক হয়, ঠিক আছে, সেটা হতেই পারে। তবে এটাও আবার ব্যাপার যে মানে এই অপারেশনে, এটা একটা ছোট অপারেশন, এটা মোটেই ফুল স্কেল অপারেশন নয়। এবং বহু আগেই বলেছি যে কখনোই এই মুহূর্তে দাঁড়িয়ে 2টো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কখনোই যুদ্ধ হয় না। আমি বারবার বলেছি, এরকম হতে পারে, এরকম সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, সীমান্তে একটু হানাডানি হতে পারে, মিডিয়াকে দিয়ে একটু ফুটেজ হতে পারে, এইটুকু হতে পারে,
কিন্তু ফুল স্কেল ওয়ার যেটা আগে ভারত পাকিস্তানের হয়েছে সেরকম হবে না, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং অবশ্যই জায়নিক শক্তির মদতেই সেটা করেছে। এখন চীন আবার পাকিস্তানের সঙ্গে আছে, আপনারা ভালো করে জানেন। তো তাই যুদ্ধ সেই রকমভাবে হবে না, এরকম ধরনের এখন হতে থাকবে। তাছাড়া ভারতের বাজার দখল করতে হবে, সমস্যা। আর একটা কথা মনে রাখবেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এখন আমাদের দেশে রিসেট হচ্ছে, এই সুযোগে নিয়োগ বাতিল টাতিল, প্যানেল বাতিল ফাতিল আরও হবে। তো এই কাজগুলো তো যুদ্ধ শুরু হলে করা যাবে না। প্লাস ভ্যাকসিন দেওয়া হবে এই সামনের বছর, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, যুদ্ধ চলাকালীন হলে এইসব করা যাবে না। বড় জোর একটা যুদ্ধ পরিবেশ তৈরি করে একটা কঠোর বিধিনিষেধ চালানো যেতে পারে এই পর্যন্তই, কিন্তু ওই বোমা পড়বে এসব জায়গায় সেসব হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি বহুবার বলেছি, ওই সীমান্ত এলাকায় কিছু টুকটাক হতে পারে, শেলিং হতে পারে, উড়ে আসতে পারে, যেটা তো প্রায় আমাদের ভারত পাকিস্তান সীমান্তে হয়, যেটা প্রায় হয়, আপনার আগেও হয়েছে, সেটা আপনারা জানেন। আর পরমাণু যুদ্ধ কেন হবে না জানেন তো? কারণটা সিম্পল, বহু লোক মরবে বলে নয়, সাধারণ মানুষ মরলে ওদের যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সমস্যাটা একটাই, পাকিস্তানের সঙ্গে ভারতের ফুল স্কেল ওয়ার হলে পাকিস্তান বলেই রেখেছে যে আমরা ফার্স্ট ইউজে বিশ্বাস করি, আর ভারত বলেছে আমরা রিট্যালিয়েশন করতে চাইলে আমরা ব্যবহার করব, ফার্স্ট ইউজ করব না নিউক্লিয়ার ওয়েপনের, এমনটাই সিদ্ধান্ত হিসেবে করা আছে। আমি যদ্দূর জানি, ফলে ভারত চেঞ্জ করতেই পারে। কিন্তু তাতে করে প্রশ্ন হলো যে বোমাটা যদি মুম্বাইতে পড়ে বা এইসব জায়গায় পড়ে, বিলিয়নিয়ারও মরবে, তো কি মুশকিল। পারমাণবিক বোমায় তো সাধারণ লোক মরবে না, শুধু বিলিয়নিয়াররাও মরবে, আদানি আম্বানিও তো ছাড় পাবে না। সমস্যা এইখানেই, মূল প্রবলেম ওটাই, সাধারণ মানুষ মরলে যদি যায় আসে না। তা আগে পুরো ইভ্যাকুয়েট করে নিয়ে সেরকম যদি হয়, এখন সেই সম্ভাবনা নেই, নিশ্চিন্ত থাকুন। তাই এমনিতেও যদি ফুল স্কেল ওয়ারও হয়, পরমাণু যুদ্ধ বাদ দিন, এমনিতেও যদি স্মার্ট বোমগুলো বড় বড় সেই 2000 কেজি 5000 কেজি এরকম বোমা আছে, সেগুলোও যদি ফেলে, তাতেও একটা কোলাটারাল ড্যামেজ হতে পারে এবং যাকে মারতে চাইছে না সেরকম লোকও মরতে পারে, সেখানেও একটা রিস্ক আছে। তাই এই জন্য প্রেসিশন বম্বিং ব্যাপারটা এসেছে। তো এই যে ভারত যে অ্যাটাকগুলো করেছে 24টা মিসাইল ব্যবহার করে এবং বিমান বাহিনী ব্যবহার করে, তো বলা হচ্ছে সেটা প্রিসিশন স্ট্রাইক। আমি আগের ভিডিওতে এটা বলেছিলাম, অর্থাৎ নির্দিষ্ট টার্গেটে স্যাটেলাইট ব্যবহার করা হয়। আপনারা জানেন এক্ষেত্রে মিলিটারি স্যাটেলাইট, আপনারা জানেন যে স্যাটেলাইট যে উপরে পাঠানো হয়, লোককে বলা হয় যে মানুষের মঙ্গলের জন্য ইত্যাদি ইত্যাদি, তা মানুষের মঙ্গলের জন্য হয়তো 5% কাজে লাগে। এই স্যাটেলাইটগুলোর মূলত সবই স্পাই স্যাটেলাইট অথবা মিলিটারি স্যাটেলাইট। আগে হ্যাঁ, গুপ্তচর বৃত্তি করবার জন্য এবং মিলিটারি বিভিন্ন টার্গেটগুলোকে শনাক্ত করা এবং সেইভাবে লোকেশন করা এবং সেইভাবে বিমান বাহিনী বা সেনাবাহিনীকে হেল্প করা। তো এই কারণে এই স্যাটেলাইটগুলোকে মূলত আকাশে নিক্ষেপ করা হয়, এটাই বাস্তবতা। তো যাই হোক, তো সেই স্যাটেলাইট পিকচারও আপনারা দেখেছেন। তাহলে প্রশ্নগুলো আমি অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে প্রশ্নগুলো রাখলাম। এবারে আসুন, মুখ তোর জবাব কাকে বলে তার একটা উদাহরণ আপনাদের দেওয়া যাক। 1972 সাল 5ই সেপ্টেম্বর, 1972 সাল 5ই সেপ্টেম্বর মিউনিক অলিম্পিক্স চলছে। আগস্ট মাসের থেকেই শুরু হয়েছিল, বেশ কয়েকদিন কেটে গেছে। সেই সময় আচমকায় এই অ্যাথলেটদের, যেখানে অ্যাথলেটরা ভিলেজ থাকে, দেখবেন অ্যাথলেট ভিলেজ থাকে, অলিম্পিক ভিলেজ বলা হয়, সেখানে বিভিন্ন দেশের অ্যাথলেটদের জন্য ক্যাম্প থাকে এবং সেখানে পতাকা থাকে, সেই দেশের পতাকা থাকে। তো সেই ইসরায়েলি ক্যাম্পে 8 জন সন্ত্রাসবাদী, তারা পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপের, ফাতাহ বলে একটা সংগঠন, তারই একটা অফশুট হিসেবে ব্ল্যাক সেপ্টেম্বর, যাই হোক, তো এই মিলে এরা কাজ করছিল, এরা আক্রমণ করেছিল। এটা ওদের কাজ আর কি,
অলিম্পিক ভিলেজ আক্রমণ করলো। এলোপাথারি গুলি চালানো হয় এবং তাতে 11 জন বাছা বাছা ইসরায়েলকে প্রতিনিধিত্বকারী এবং সোনা জয় করার সম্ভাবনাও ছিল বা সোনা জয় করেছে এমন অ্যাথলিটও সেখানে মারা যায় 11 জন। 5 জনকে পাল্টা, সেখানে তো রক্ষী ছিল, গার্ড ছিল স্বাভাবিক, গুলিগোলা শুরু হয়, তাতে করে 5 জন সন্ত্রাসবাদী মারা যায়, 3 জন পালিয়ে যায়, ওই 3 জন মাত্র পালিয়ে যায়। এই 3 জনকে মারার জন্য ইসরায়েল একটা গোপন অপারেশন চালু করে, অপারেশন র্যাথ অফ গড। তার নাম হচ্ছে অপারেশন র্যাথ অফ গড, ঈশ্বরের ক্রোধ। কি টার্গেট? ওই 3 জন এবং যাদের পেছনে যারা নেপথ্যে আছে, মানে যারা এটাকে করেছে, তাদেরকে খুঁজে খুঁজে মারা হবে। মিডিয়া ফিডিয়ার গল্প নেই, একদম কোনো, এটা কোভার্ট অপারেশন বলা হয়। দায়িত্বে কে? মোসাদ। আপনারা জানেন যে ইসরায়েলের কুখ্যাত বলুন আর বিখ্যাত, যারা ইসরায়েলকে ভালোবাসেন তারা বলবেন বিখ্যাত, আর যারা ইসরায়েলকে ঘৃণা করেন তারা বলবেন কুখ্যাত। তো যাই হোক, গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, MOSSAD, মোসাদ। এই মোসাদের উদ্যোগে এবং সুপারভিশনে এই কোভার্ট অপারেশন হয়, গোপন মিশন। সেটা বেশ কয়েক বছর ধরে চলে, একদিনের কম নয় তো, কেউ জানতেই পারে না, ভেতরে ভেতরে থাকে, গোপনে থাকে। ভেতরে ভেতরে ওরা লোকজন মারতে শুরু করে, সন্ত্রাসবাদীদের, সন্দেহভাজন, কিন্তু প্রমাণও নেই, কিন্তু ওরা প্রমাণ যতটা পারে সংগ্রহ করে রোমে গিয়েও মেরেছে। রোমে মেরেছে কাউকে, তো কাউকে লেবাননের বেইরুতে মেরেছে, সব রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে। হোটেলের ঘরে কেউ আছে, সেখানে টেলিফোনের সঙ্গে বোমা ফিট করে এলো, এবার সেই যে বোমাটা ফিট করে এলো সে করে ওকে ডান। এবার একজন সেই টেলিফোন নাম্বারে, সেই শ্যুটের, সেই হোটেলের যে শ্যুটের যে নাম্বার, সেই টেলিফোন নাম্বারে বাইরে থেকে, বুথ থেকে, পাবলিক বুথ থেকে ফোন করছে। এবার সেই টেরোরিস্ট বা সেই সন্দেহভাজন ব্যক্তি ফোনটা ধরছেন, ব্যাস, ব্লাস্ট, মৃত্যু, বিল্ডিং ধসে পড়েছে। এরকমভাবে মোসাদ এদেরকে হত্যা করে। কয়েক বছর ধরে অপারেশন চলে, অপারেশন র্যাথ অফ গড। ভাবতে পারেন, ভিন দেশের মাটিতে, রোমে, লেবাননে, ইউরোপের আরও দেশে, এবং এই করতে গিয়ে ভুল করে ওরা বলুন, মিসম্যাচ হয় না, আইডেন্টিটির মিসম্যাচ। এখনও হতে পারে, এখন তবুও ওই সব আছে, বায়োমেট্রিক ফেট্রিক এসব আছে, তবুও ফুল প্রুফ নয়, ভুল হতেই পারে। তো ভুলবশত ওরা 2-1 জন সাধারণ মানুষকেও মেরে দিয়েছিল। নরওয়ের একজন নাগরিককে মেরে দিয়েছিল মোসাদ। নরওয়েও ছাড়েনি, পাল্টা মামলা টামলা করে শেষ পর্যন্ত 4 জন না 3 জন মোসাদ গোয়েন্দাকে জেলে পুরেছিল, কারণ একজন সাধারণ নরওয়ে নাগরিককে মারার হয়েছিল। এই হলো বিষয়। তো যাই হোক, যারা আগ্রহী, একটা ভালো মুভি আছে, বহু আগে দেখেছিলাম, স্টিভেন স্পিলবার্গের মুভি মিউনিক। সিনেমাটা আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, দেখে নেবেন। মিউনিক মানে মিউনিক অলিম্পিক, যে মিউনিক, ওই নামটা সার্চ করে খুঁজবেন ইউটিউবে, এবং সেখানে ডাইরেক্টর তথ্য অনুসারেই ফিল্মটা করেছেন। আমি যত পড়েছি, পুরো বিষয়টা পড়েছি, সাম্প্রতিক কালে না, সেই সময় পড়েছিলাম। পড়াশোনা তো আর একদিনের করবো না, এগুলো বহুদিন ধরেই পড়াশোনার সঙ্গে থাকতে হয়। তো সেই ডকুমেন্টেড এভিডেন্সগুলো পড়েছিলাম আমি। তো পড়ার পরে তারপরে মুভিটা দেখি, তখন দেখি যে হ্যাঁ, ওটা একেবারে মানে চিত্রনাট্য, সে অবশ্যই সিনেমা করতে গেলে কিছু ক্যারেক্টারাইজেশন কিছু করতে হয়, কিন্তু যেভাবে যেখানে যে পরিস্থিতিতে মারা হয়েছিল একদম ঠিকঠাক সেখানে রয়েছে। মিউনিক ফিল্মটা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো, যারা আমার সহযোদ্ধারা রয়েছেন। একটু দেখুন এই ধরনের মুভি, মানে শুধু রিল আর এন্টারটেনমেন্ট না করে একটু ডকুমেন্টেড মুভিও দেখুন। তো মজার কথা কি জানেন, এখানেও একটা খেলা আছে। কি খেলা আছে?
ইসরায়েলের মোসাদ খুঁজে 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 এত লোককে মারলো, তার মধ্যে নির্দোষ লোকও ঢুকে পড়েছিল, ওই যে বললাম, কিন্তু মাস্টার মাইন্ড আবু দাউদ, মাস্টার মাইন্ড ছিলেন আবু দাউদ, তাকে কিন্তু মারা হলো না। কেন? ঠিক যেমন লাদেনের লাশটা আপনারা দেখেননি, ঠিক যেমন হিটলারের মৃত লাশও আপনারা দেখেননি। কি খেলাগুলো বোঝা যাচ্ছে? বুঝুন, ভাবুন। আমি বহু খুঁজেছি, বহু ডকুমেন্ট খুঁজেছি, বহু জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও উল্লেখ নেই যে মাস্টার মাইন্ড আবু দাউদকে কেন হত্যা করা হলো না, এত সবাইকে মেরে দেওয়া হলো, কেন তাকে করা হলো না, কী কারণে করা হলো না, বলা হচ্ছে পাওয়া যায়নি। তো এতগুলোকে খুঁজে 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 পাওয়া গেল, সেই সময় সেই হোটেল রুমে গিয়ে বোমা, টেলিফোনে বোমা, আর একে পাওয়া গেল না। এইগুলোই হচ্ছে প্রশ্ন জাগে, জানেন তো। তো যাই হোক, কিন্তু ওই ফারাক একটা আছে। কি ফারাক আছে? ওরাও করায়, 9/11 ওরাই করিয়েছিল। পরবর্তী বইপত্রে যারা আগ্রহী তারা পড়বেন, একেবারে তথ্য সহকারে লিখছি, ওরাই করিয়েছিল। এবং তারপরে কি হলো? আফগানিস্তান আক্রমণ, ইরাক আক্রমণ। তো আক্রমণটা ওরা কেন করিয়েছিল 9/11? যাতে করে একটা গ্রাউন্ড পাওয়া যায়, যাতে করে এই দেশগুলোকে সন্ত্রাসবাদী নাম দিয়ে আক্রমণ করার একটা গ্রাউন্ড পাওয়া যায়। যেমন বিন লাদেনকে মারতে হবে, তাই আফগানিস্তান আক্রমণ করতে হবে। সাদ্দাম হোসেন নাকি বোমা বানাচ্ছে, সন্ত্রাসবাদী, কোনো প্রমাণ নেই, পাওয়া যায়নি, অতএব তাকেও মারতে হবে। তো এই বলে এইটা করার জন্য ওরা আক্রমণটা নিজেরাই প্ল্যান করে, স্ক্রিপ্ট করে 4টে বিমানকে হাইজ্যাক করায়। লাদেন অবশ্যই এই জায়নের শক্তির একটা বড় সহযোগী, কোনো সন্দেহই নেই। মাস্টার মাইন্ড অ্যাট দ্য সেম টাইম সহযোগী। যাই হোক, তারপরে কি হলো? বাজার দখল হলো। ইরাকে তেল, ডিক চেনির কোম্পানি হেলবার্টন সেখানে ঢুকে পড়লো, কনস্ট্রাকশনে আবার নতুন করে ভেঙে ধ্বংস হওয়া ইরাককে গড়ে তুলে আবার নিজের কামিয়ে নেওয়া। এই সব কারণে, বাজার দখলের কারণে ওরা আক্রমণ করেছিল বাইরের দেশগুলোকে। এবং পাশাপাশি আমেরিকার শত্রু হিসেবে যারা, যেমন পরবর্তীকালে কাকে আক্রমণ করলো? আবার লিবিয়া, গাদ্দাফিকে শেষ করে দিল। ওই একটাই কি না, 9/11 পিছনে এরা কোনো না কোনোভাবে যুক্ত। সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। এই সন্ত্রাসবাদকে, ওয়ার অ্যান্ড টেরর কর্মসূচির মধ্যে ওরা কি করলো? ওটাকে দেখিয়ে শিখণ্ডী করে আমেরিকা বা জায়নিস্ট শক্তির বিরুদ্ধে যারা শক্তিশালী হচ্ছিল, সাদ্দাম হোসেন, গাদ্দাফি, মানে বাথ পার্টির, তাদেরকে সরিয়ে দিল। তাহলে একটা ফারাক কিসের? ভারত কি করলো? এখানেও একই কেস, গট আপ কেস। আমি বহু আগেই বলেছি। কি করলো? ভারত আক্রমণ করলো, বেশ করেছে। বাজার দখল করতে করলো না, ভারতের সে ক্ষমতা নেই, কারণ ভারত নিজেই বাজার। ভারত, কারণ একটা মনে রাখবেন, একটা দেশ তখনই সুপার পাওয়ার হয় ওই দু একটা বড় বড় প্রজাতন্ত্র দিবসের, রিপাবলিক ডের প্যারেডে আপনি দেখছেন বড় বড় প্লেন যাচ্ছে, কদম কদম বাড়ায়ে যা, হাম হিন্দুস্তান হামারা, অমুক তমুক বলতে বলতে, জনগণ মন করতে করতে, বন্দে মাতরম করতে করতে ট্যাঙ্ক যাচ্ছে, সাঁজোয়া গাড়ি যাচ্ছে, সব যাচ্ছে। দারুণ লাগে দেশ। এই দেশ কত শক্তিশালী, সুপার পাওয়ার। আসলে ওটা সুপার পাওয়ার। কেন? এরা এইগুলো তো আমরা বানাইনি, এগুলো তো কেনা। খারাপ হয়ে গেলে পার্স পর্যন্ত ওই দেশগুলো দেওয়া বন্ধ করলে যুদ্ধ মাথায় চুকে যাবে। তাহলে অর্থনীতি, যুদ্ধ করতে গেলে অর্থ লাগে, টাকা লাগে। জানেন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতই খরচ হয়েছিল ব্রিটেনের,
কত বিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল জানেন তো? সেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। সেই লোনটা আমেরিকা কিনে নেয়, মানে জায়নিস্টরা কিনে নেয়, জায়নিস ব্যাংকাররা কিনে পুরো ব্রিটেনকে সেকেন্ড পজিশনে নিয়ে আসে। ব্রিটেনের আর কোনো ক্ষমতাই নেই। তারপরে আমেরিকা টপ পজিশনে চলে যায়। খেয়াল রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন কিন্তু 1 নম্বর ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা 1 নম্বর হলো অর্থনীতি। তাই ভারতের অর্থনীতির অবস্থাটা গোটা বিশ্বের সাপেক্ষে দেখবেন, তাহলেই বুঝবেন ভারত সুপার পাওয়ার কতটা হতে পারে। এই IMF লোন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন, IMF-এর এবং অস্ত্রগুলো কোত্থেকে কেনা? MiG-29 জানেন কোথাকার? রাশিয়ার পুরনো ঝরঝরে প্লেন। সুখোই কোথাকার? রাশিয়ায়। রাফায়েল কোথাকার? ফ্রান্সের। তাই তো, তাহলে এবার কি দাঁড়ালো? কিসের কিসের শক্তি, কিসের সুপার পাওয়ার? আমরা তো বাজার, আমরা তো কিনি, আমাদের জনগণের টাকা দিয়ে আমাদের নেতারা অস্ত্রশস্ত্র কেনে এবং নিজেদের পকেটেও ঢোকে। কি বলে ওগুলোকে? কিকব্যাক, পাতি বাংলায় ঘুষ। কেন ভুলে গেলেন ওই বোফোর্স স্ক্যাম, কামান কেনার গল্প? শুধু ওই 1-2 ধরে লাভ নেই, সবাই করে। কোনোটা সামনে আসে, কোনোটা গোপনে থাকে। কফিন নিয়েও হয়েছিল কাণ্ড, তো জনগণের টাকায়। এটা বাজার, কী করে সুপার পাওয়ার হলো? আর তাই আমরা দেখাতে পারি, নাটক করতে পারি ইসরায়েলের মতো। হ্যাঁ, ওদেরগুলোও সেট আপ করা থাকে, কিন্তু ওরা কিছু বোর্ডে তৈরি করে যাদের মরতেই হয়, কিন্তু টপ লেভেলেরগুলো তারা বেঁচে থাকে। এই যেমন আবু দাউদ, তাকে মারাই হলো না। মিউনিক অলিম্পিকের যে মাস্টার মাইন্ড, ম্যাসাকারের মাস্টার মাইন্ড ধরাই হলো না। অর্থাৎ ব্যাপারটা এরকমভাবে হয় যে ওরা টেরোরিস্ট মারে, কিন্তু মাস্টার মাইন্ডগুলো ওদেরই। এই যেমন ধরুন হামাস কার তৈরি? প্রমাণ আছে, তথ্য আছে, ইসরায়েলি বানিয়েছিল হামাস। কিন্তু টপ লেভেলগুলোকে ওরা প্রোটেকশন দেয়। টপ লেভেল চিরকালই ভালো আছে, ওরাই মাস্টার মাইন্ড হয়। এবং লোয়ার লেভেলের বা মিডল লেভেলের টেররিস্টগুলোকে ওরা বোর্ডের মতো ব্যবহার করে। আর এরা তো বোঝে না। আমাদের দেশে যেমন রাজনৈতিক দলের দেখবেন টপ লেভেলের নেতারা কিন্তু কেউ পঞ্চায়েত মারামারিতে মরে না, ইলেকশনে মরে না, বোমাবাজিতে মরে না, তারা বিবৃতি দেয়। কিন্তু CPM তৃণমূল বলুন বা ওই বিজেপি তৃণমূল মারামারি করে মরে, পঞ্চায়েত লেভেলে মরে বা এই ব্লক লেভেলে মরে। ব্যাপারটা ওই রকম। টেরোরিস্টদের মধ্যেও টপ লেভেলের লাদেন বলুন, ও লাশ পাবেন না। এই ধরুন যাদেরকে ওরা ব্যবহার করে, ওদের সেই শর্তেই ব্যবহার করে, ভাই তোমরা থাকো, সেফ প্যাসেজ দিয়ে দেব। কিন্তু ওরা যাদেরকে আবার পাল্টা ব্যবহার করে তাদের কিন্তু মরতে হয়। তারা তাদের মগজ ধোলাই করে একেবারে ইসলামের দারুণ দুর্দান্ত কথা টথা বলে টোলে। চক্রবইয়ের দিন রাত্রিতে এরকম একটি ক্যারেক্টার আছে, একটি দেখে নেবেন। এরকম একজন টপ লেভেলের সন্ত্রাসবাদী ব্রেন, মোল্লা কাউসার, যারা পড়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে। এই মোল্লা কাউসার তিনি কিন্তু টেরোরিস্ট রিক্রুট করতেন, এবং ওটা কিন্তু একজন বাস্তব চরিত্রের অবলম্বনে লেখা, কাল্পনিক চরিত্র নয়। আগে হ্যাঁ, এইভাবেই খেলাটা খেলা হয়, বোরেদের মারা হয়। মানে ওখানেও সাধারণগুলোই মরে আর কি, টপ লেভেলগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে। তাহলে ইসরায়েল যেটা পারে ভারত পারে না, আমেরিকা যেটা পারে ভারত পারে না। কেন পারে না? ভারত তাহলে কি করতে পারে বড় জোর? ভারত যেটা করতে পারে, তার রাজনৈতিক দল, যে দলটা জায়নিস্টরা এখন পছন্দ করছে, কারণ জায়নিস্টরা চায় মোদি সেন্টারে থাকুক, অবশ্যই। কারণ মোদি দুর্দান্ত কাজ করেছে, মানে ভৌ ভৌ গুঁজে দিয়ে। হিন্দুকুলো শিরোমণি, হিন্দুদেরকেও ছাড়েননি, কোভিশিল্ড গুঁজে দিয়েছেন। এখন আর প্রমাণ তথ্যপত্র চাইবেন না যে কোভিশিল্ডের ফলে কি হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, ক্রিয়া বলুন, কি হচ্ছে না হচ্ছে গোটা দেশব্যাপী, সেটা আবার অনুগ্রহ করে অতি ভক্ত ওরা সব প্রমাণ এখন চাইবেন না। এখন সবাই জানে, খোঁজ খবর করলে আপনারাও জানতে পারবেন। তো তিনি গুঁজে দিয়েছেন। তো অতএব একেই তো দরকার। নিউ ওয়ার্ল্ড অর্ডারে এরকম বসংবদ 56 ইঞ্চি, চামচে 56 ইঞ্চি, দুর্দান্ত কার্যকরী 56 ইঞ্চিকে ওরা তো চাইবে। তো তাহলে বাবা ঠিক আছে, তুমি দারুণ কাজ করছো ভাই মোদি, তুমি থেকে যাও,
কিন্তু বলছে যে প্রভু প্রভু, কিন্তু এই দেশপ্রেমী লোকগুলো না ওই ঠিক সেভাবে দেশপ্রেমী নয়, জানেন তো। হ্যাঁ, দেশদ্রোহীও আমাদের দেশে আছে তো। তো মুশকিল, মানে আমি তো ওই যে পুলওয়ামা হলো, অনেক দিন তো কেটে গেল, দেশপ্রেমটা আবার ফিকে হয়ে যাচ্ছে। তো দেশপ্রেম ছাড়া তো আমার ক্ষমতায় থাকার কোনো মানে গ্রাউন্ডই নেই। কারণ তো আপনারা জানেন প্রভু যে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার চাকরি বাকরি দিতে পারছি না, নিয়োগ নেই, উল্টে চাকরি খেতে হচ্ছে, সব বিয়োগ হচ্ছে, রাজ্যেও হচ্ছে, কেন্দ্রেও হচ্ছে। সবই তো আপনাদের কথা অনুসারে আমরা রিসেট করছি, প্রাইভেটাইজেশন হচ্ছে, রেল বেচে দিচ্ছি, বন্দে ভারত করে দিলাম, সবই বন্দে ভারত হয়ে যাবে আপনাদের ইচ্ছায়। সাধারণ ট্রেন ফ্রেন থাকবে না, আর থাকলেও টিকিট পাওয়া যাবে না, সব বন্দে ভারতে চড়বে, আর নাহলে চড়বে না। স্টেশনও বিক্রি করে দিচ্ছি, হকার তুলে দিচ্ছি, সব করে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, একেবারে ঝকঝকে করে দিচ্ছি আপনাদের জন্য। তাহলে কিন্তু লোকজন তো সেটা বুঝবে না। লোকজন তাহলে কী করতে হবে? সবসময় চাকরি চাই, চাকরি চাই, কাজ চাই, এসব মুশকিল। তাহলে চিন্তা করো না বাবা, আমরা আছি তো। আবার দেশপ্রেমের একটা ডোজ দাও তো, একটা ডোজ দিতে হবে। হ্যাঁ প্রভু, আমি এটাই আপনাদের বলতে চাচ্ছিলাম, একটা ডোজ দিতে হবে। আর কোভিশিল্ডের একটা ডোজে হয়নি, বুস্টার লেগেছে, বুস্টার লেগেছে কোভিশিল্ডে, 3খানা ডোজ লেগেছে। আর এখানে মাত্র আমি 20তে সার্জিক্যাল স্ট্রাইক করলাম, ও একটা ডোজ হবে? হবে না, আরও চাই। ঠিক আছে, ঠিক আছে বাবা নরেন্দ্রনাথ, হারে ওকে মিস্টার মোদি, উইল থিঙ্ক অ্যাবাউট ইট, উই আর ডিজাইনিং আ প্ল্যান। যাই হোক, হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু কাল্পনিক কনভারসেশন, তবে বাস্তবকে বাদ দিয়ে নয়। হয়ে গেল। তারপরে কি হলো? এই তাহলে কি হবে? ক্ষমতায় থাকতে গেলে এই দল বিজেপিকে ক্ষমতায় রাখলে তো জায়নের শক্তির লাভ। লাভ কেন? এতক্ষণ ধরে বললাম, দারুণ কাজ করছেন, প্রাইভেটাইজেশন থেকে শুরু করে ভ্যাকসিন গুঁজে দেওয়া, আবার ডেঙ্গু ভ্যাকসিন আসছে, বিল গেটসও খুশি। হ্যাঁ, আপাতত দারুণ রকম পারফরমেন্স। তাহলে কি করতে হবে? দেশপ্রেমের ডোজ দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এমন নেই 1 লাখ যুবককে সরকারি চাকরি দিয়ে জনগণের মন জয় করে ফেললাম, এমন কি আর চান্স আছে? নেই, প্রশ্নই আসে না। তাহলে কি? কদম কদম বড়ায়ে যা, হিন্দুস্তান হামারা, বন্দে মাতারম। ওই যে আবার বার্নার্ড শ এমনি কি বলেছিলেন? পলিটিক্স ইজ দ্য লাস্ট শেল্টার অফ দ্য স্কাউন্ডার্স। অপদার্থদের, অকর্মাদের শেষ আশ্রয় হচ্ছে কি? পলিটিক্স, সরি, প্যাট্রিয়টিজম, ভুল বললাম, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট শেল্টার অফ দ্য স্কাউন্ডেলস। অপদার্থ অকর্মণ্যদের এবং পাশাপাশি চরম দুর্নীতিপরায়ণদের, একই মানে, স্কাউন্ডেল শব্দটার বহুমাত্রিক শব্দ, শেষ আশ্রয় হচ্ছে প্যাট্রিয়টিজম। তো যারা এটাকে কাজে লাগাচ্ছে তারাও এক ধরনের অপদার্থ বটেই, অবশ্যই। আর যারা এটাকে চোখ কান বুঝে প্রশ্ন করছে না, বিনা প্রশ্নে মেনে নিচ্ছে, কি করে হলো, ওরা থাকলো কেন, পালালো না কেন, সিভিল মানে সাধারণ জনগণের মধ্যে মিশে যেতে পারত, পাকিস্তান ওদের সাহায্য করলো না কেন, ওদেরই তো জঙ্গি রে ভাই। ঠিক আছে, আবার ঠান্ডা হলে আবার ভাই ঘাঁটিতে যাও, ঘাঁটিতে ওরা লেফট রাইট করছে, লেফট রাইট করে যাচ্ছে। হ্যাঁ, কী জন্য? ওই ঘাঁটি থেকেই নাকি ভারতে আক্রমণ হয়। সাধারণ জনগণ সেটা প্রশ্ন করলো না, করবে না, না করলে ওই স্কাউন্ডেলস কিছু মার্জনা করবেন। এটা বার্নার্ড শর কথা, আমার কথা নয়। এটা বার্নার্ড শর কথা। শুধু তাই নয়, এই যে ঘাঁটিগুলো, এতগুলো ঘাঁটি থেকে ভারতে হামলা হয়, ভারত তাহলে জানতো নাকি? হঠাৎ করে 2 দিন ধরে জানতে পেরেছে নাকি? র কী করছিল? ঘাঁটিগুলো কি নতুন হয়েছে? খবরে তো বোঝা যাচ্ছে যে ঘাঁটিগুলো পুরনোই। জয়সি মোহাম্মদ কি নতুন? লস্কর ই তৈবা কি নতুন? ছোটোবেলা থেকে শুনে আসছি। মানে ওই আর কি, মানে যখন এই কাশ্মীর নিয়ে গণ্ডগোল হয়, কি মজা করে ছোটোবেলা, একদম ছোটোবেলা অবশ্যই নয়, 80-র দশক থেকেই তো শুনে আসছি। তো
এরা কি নতুন ঘাঁটি বানালো? তো তার আগে কেন ভারত স্ট্রাইক করলো না? নাকি সব ঘটা করে ওরা মারবে তারপরে আমরা মারবো নাকি? আমরা সুপার পাওয়ার না? সুপার পাওয়ার না? ইসরায়েল কি করে? আগেই মেরে দেয়। যখন দরকার পড়ে তখন ঘটায়, যেটা ওদের প্ল্যান অনুসারে হবে সেটা আলাদা কথা। কিন্তু এর বাইরেও তো কিছু মাইক্রো লেভেলের আক্রমণ হয়, যেটা টপ লেভেল এর মাস্টার মাইন্ড ছাড়া হঠাৎ করে মানুষ খেপে গিয়ে, কারণ ইহুদিরা তো মারাত্মক অত্যাচার ওখানে করে, ইসরায়েল তো করছে, আমরা জানি প্যালেস্টাইনে গাজাতে করছে। এবার কোনো মানুষের তো রক্ত গরম হয়ে যেতেই পারে, সে তো অ্যাটাক করতেই পারে। সেখানে নেতৃত্বের মাস্টার মাইন্ডের দরকার পড়ে না, ওটা স্পন্টেনিয়াস অ্যাঙ্গার। তো সেগুলোকে ওরা আগে আগে মেরে দেয়, সব সময় নজরে রাখে, সার্ভেলেন্স চলে। আর যেগুলো ওরা করায় সেই মাস্টার মাইন্ডগুলোকে সেফ প্যাসেজ দিয়ে দেয়, কারণ তারা খেটে খুঁটে প্ল্যান করেছে, সেই চুক্তিতেই তো প্ল্যান হয় না। যাই হোক, তাহলে আমার বক্তব্য, প্রশ্ন করুন, এই ঘাঁটিগুলো আগে থেকেই আছে, ভারত জানতো, আমাদের গোয়েন্দারা ওখানে কি করে। আচ্ছা, আমাদের কি শুধু ওই মানে টিভিতে লাইভ টেলিকাস্ট করার জন্য ওই সব মিসাইল টিসাইল ফেলবে আর ওই প্লেন ট্রেন যাবে দেখাবে, এইগুলো কি এইটার জন্যই কি আমাদের গোয়েন্দা বিভাগ বা আমাদের প্রতিরক্ষা দপ্তর? কেন সীমান্ত পেরিয়ে কোনো প্যারাট্রুপার হামলা করা যেত না, যেটা আমেরিকা প্রায় করে থাকে? সুপার পাওয়ার বলে সুপার পাওয়ারের তুলনা করছি, ইসরায়েল করে থাকে, ফ্রান্স করে থাকে, কমান্ডো পাঠায়, কেউ জানতেই পারে না, গোপনে গভীর রাতে, ওই যে আলো ফালো নিভিয়ে দেওয়ার কথা আমাদের বলেছিল না? তো যাই হোক, তো ওই যে লস্করে তো এবার আবার আলো টালো ওরা জ্বালিয়ে রেখেছিল মনে হয়, ওই যে আমাদের বলেছিল না রাতের বেলা আলো টালো নিভিয়ে রাখলে ভালো হয়, 5000 ফুট উপর থেকে নাকি দেখা যাবে না, তাই আর কি। তো ও ঘাঁটিতে আলো ফালো জ্বালিয়ে রেখেছিল নিশ্চয়ই। যাই হোক, তো মজা করে বললাম, বুঝতেই পারছেন কেন বললাম। তাহলে কমান্ডো যদি পাঠানো হতো, ট্রেন কমান্ডো, যেমন নেভি সিল আছে আমেরিকার, ইউএসএর নেভি সিল কমান্ডো আছে বিভিন্ন রকমের, আমাদের তো ব্ল্যাক ক্যাট আছে, যা কিনা ব্ল্যাক ক্যাট অবশ্য দেহরক্ষী হিসেবেই কাজ করছে, আর কোনো কাজকর্ম কি তারা করে না কে জানে, করালেই করবে। তো এই জাতীয় কমান্ডোকে যদি ভেতরে গোপনে পাঠানো যেত, পাঠিয়ে যদি এই হামলাগুলো করা যেত, তাহলে ভালো হতো না? আরও বেশি আমাদের কনফিডেন্স আমরা দেখাতে পারতাম। ফাইটার প্লেনও ভেঙে পড়তো না, ওসব ছবিও আমাদের দেখতে হতো না, আর আমরা একটা সুপার পাওয়ারের মতো স্ট্যাটাস পেতাম। এই যে প্যারাট্রুপার নামিয়ে ভারত ঘাঁটি ধ্বংস করেছে, কমান্ডো অ্যাটাক করেছে, বীরত্বের প্রদর্শনও হতো আর কি। তখন অবশ্য প্রশ্ন আসতো, তার তো ডেড বডিগুলো কোথায়? কারণ যারা যায় কমান্ডো, তাদের কাছে তো ক্যামেরা থাকে রে ভাই, নাইট ভিশন থাকে, এখন তো সবার কাছেই, মানে ভিডিওগ্রাফিতে কোনো ব্যাপারই নাই এই মুহূর্তে। তো তখন প্রশ্ন উঠতো যে কমান্ডো অ্যাটাক হলো, ঠিক আছে, তাহলে ডেড বডিগুলো কোথায় গেল? ছবি কোথায় ডেড বডির? 70টা ডেড বডি, 100টা ডেড বডির কোথায় ছবি? লাশের নাকি শাড়ি পরে আছে, আমি তো দেখলাম না। তখন এই প্রশ্নটা আসতো হয়তো। এই কারণেই কি এই ধরনের কোভার্ট অপারেশন কমান্ডো দিয়ে ক্রস বর্ডার টেরোরিজম হতে পারে, বর্ডার পেরিয়ে আমাদের হামলা করতে পারে টেরোরিস্টরা, আর আমরা বর্ডার পেরিয়ে আমাদের কমান্ডোরা রাতের অন্ধকারে বা গোপনে যেতে পারে না সেখানে ঘাঁটি ধ্বংস করতে, পিওকেতে যেতে পারে না? তাহলে আর কিসের ট্রেনিং দিলেন, কিসের প্রশিক্ষণ দিলেন, কিসের সুপার পাওয়ার, কিসের সেনাবাহিনী, কিসের প্রশ্নগুলো আমি রাখছি। সেটা করলে আরও বিষয়টা ভালো হতো আমার মনে হয়। কিন্তু সমস্যা হতো, পাবলিকের সামনে ওই যে লাইভ টেলিকাস্ট হতো না, দেশপ্রেমের বহরটা বাড়তো না, টিআরপি, মিডিয়াও তো টিআরপিটা কামিয়ে নিল। এই কদিন তো সবাই ওই চ্যানেল খুলেই বসেছিলেন, চ্যানেলের মানে দারুণ কামিয়ে নিল তারা, ভালো পয়সা জানেন তো, ভিউয়ের উপর নির্ভর করে এসব, ওরাও কামিয়ে নিল। আর আমাদের দলটা, কেন্দ্রীয় যে দল, তারও একটা ইমেজ, ভালো দেশপ্রেমের ইমেজটা দারুণ জমলো। আর এই কারণে এইসব গোপন অপারেশন করলে না সত্যি সত্যি করতে হয়, সমস্যা, রিস্ক আছে, প্রচারও তেমন হয় না, বুঝলেন তো?
টিআরপিও পাওয়া যায় না, মিডিয়াও তেমন মানে হয় না। এই যে দারুণ একটা মিডিয়াতে কভারেজ হলো, লোকে দেখলো, দেশপ্রেম দেখলো, এটা একটা দাম আছে তো, এটা ইলেকশনে তারা একটা ফল দেবে, একটা রেজাল্ট ইল্ড করবে। কিন্তু ওরকমভাবে কমান্ডো পাঠিয়ে সত্যি সত্যি ক্যাম্প ধ্বংস করা যাবে কেন? যাবে না, আলবাত যাবে। এরকম বহু ঘটনা ঘটে, আমেরিকাই করেছে, ফ্রান্স করে, ইসরায়েল করে, ব্রিটেন করেছে আগে। তো সেটা করলে টেররিস্ট মরতো অবশ্যই, ঘাঁটি ধ্বংস হতো অবশ্যই, কিন্তু টিআরপিটা হতো না, মিডিয়ারও হতো না, তেমন গোপনেই থাকতো, কোভর্ট, পরে জানা যেত। এবং ইসরায়েলের এই যে অপারেশন র্যাথ অফ গড, মিউনিক অলিম্পিকের বদলা, এটা তো সঙ্গে সঙ্গে জানা যায়নি, পরে জানা গেছে। যখন নির্দোষ নাগরিক মারা গেল তখন জানা গেল যে এইসব হচ্ছে, আগে তো গোপনেই রেখেছিল। তাহলে সত্যিকারের কাজ, লড়াইটা এসব ক্ষেত্রে গোপনেই করতে হয়, কিন্তু গোপনে করলে সত্যি সত্যি করতে হয়। আর মিডিয়া নিয়ে করলে সত্যি সত্যি না করলেও চলে। ওই যে অমরনাথে ধ্যান, হ্যাঁ, মিডিয়া নিয়ে ধ্যান। এবার বুঝুন ওটা কতটা ধ্যান ছিল আর কতটা ধ্যান তারা ছিল। আবার বলছি, আপনি যখন মিডিয়া নিয়ে ধ্যান করেন, আপনার উপর যখন ফ্ল্যাশ লাইট থাকে, তখন আপনি ধ্যান করেন না ধ্যান তারা করেন, সেটা এবার ভেবে নেবেন। তো এইখানেও এই জায়গাটা কিন্তু রেখে দিলাম আমি, আপনারা যা ইচ্ছে তাই মনে করুন, আমি আপনার ভাবনা বললাম। এটা একটা সমস্যা আর কি, মিডিয়া নিয়ে করলে এই সুবিধে আর কি, আর এই অসুবিধে। আর সত্যিকারের করলে, কোভার্ট অপারেশন করলে এই সুবিধে, আবার এই অসুবিধে। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে এটাই দাঁড়ালো, এই অধমের পর্যবেক্ষণ অনুসারে টেররিস্ট ক্যাম্প কিন্তু ধ্বংস হলো না, রয়েই গেল। কেন রয়ে গেল? তাহলে কি ধ্বংস হলো? কোথায়? কি ছবি? কিছু না কিছুতে ধ্বংস হয়েছেই, সেগুলো টেররিস্ট ক্যাম্প হতেই পারে, কিন্তু সেখানে টেররিস্টটা থাকবে মানে আপনারা এখনও তো যা বলার বলে দিয়েছি, তো থাকবে। আপনাদের কি মনে হয়? মানে 15 দিন প্রায় হয়ে গেল, 7ই মে, এতদিন অপেক্ষা করে এত কাণ্ড, মানে ভারত ওখানে টার্গেট করবে, ওরা কি জানে না যে ভারত আগেও তো সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তারপরে ওরা ওখানে থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? মানে 70 জন 80 জন থাকবে? যাই হোক, বেশ। তো আমার মনে হয় ব্যাপারটা অন্যরকম নয়, অন্যরকম আর কি। তাহলে কি হলো? ওরা আছে, থাকবে, আবার আক্রমণ হবে, যখন দরকার হবে তখন ঠিক আক্রমণ হবে ভারতে, থাকবে। কাশ্মীর সমস্যা, ওই আবার পাওয়া গেছে, ওই যে লিথিয়াম পাওয়া গেছে, ওটা আদানি ওখান থেকে ব্যাটারি বানাবে, তো ওটা জনগণকে উৎখাত করে মোটামুটি ওই এলাকাগুলো দখল করে নিচ্ছে, ওটা যাচ্ছেন, দেউচা পাচামির মতো ঘটনা জানেন, ওটা থাকবে। ওই জন্যই ওটা কাশ্মীরকে এত কাণ্ড হলো কাশ্মীরকে নিয়ে, ও থাকবে। আর পাকিস্তানও থাকবে। পাকিস্তান না থাকলে মুশকিল, তাহলে কি করে ডিভাইড অ্যান্ড রুলের খেলা হবে? এবং সন্ত্রাসবাদীও থাকবে। তখন কি বলা হবে? আবার যখন অ্যাটাক হবে, তখন যদি বলেন ওই যে তো সমস্ত তো ক্যাম্প আপনারা ধ্বংস করে দিলেন, নখানা জায়গায় বোমা ফেলে সব ধ্বংস করে দিলেন, আবার কোত্থেকে হচ্ছে? আপনারা তো বলেছেন, এই যে মিডিয়াতেই বলছে সমস্ত শক্তি ধ্বংস হয়ে গেছে লস্করে তৈয়বার, জয়সি মোহাম্মদের আর আক্রমণ করার ক্ষমতা নেই, ওরা ওখান থেকেই আক্রমণ চালাচ্ছিল, সমস্ত শক্তিকে আমরা ধ্বংস করলাম। তখন তাহলে কি বলবে? আবার করেছে, ওরা তো রক্তবীজের জাত, আবার ক্যাম্প করেছে, আবার হামলা করছে, তখন আবার হামলা করবে, আবার মিডিয়া দিয়ে আপনারা দেখতে পাবেন হামলা হচ্ছে, তখন আরেকবার আপনারা দেশপ্রেমী হয়ে যাবেন। তবে দেরি আছে, এখন একটা চনমনে ভাব আছে, তো নেতিয়ে পড়তে একটা সময় লাগে, সঙ্গে সঙ্গে তো এটা একটা চনমনে ব্যাপারটা আছে, এটা এনজয় করে নিন, একটু উপভোগ করে নিন, হ্যাঁ সে তো করবেই, এনজয় করতে থাকুন, উপভোগ করে নিন, ভাল লাগে, দেশকে ভালোবাসি, দারুণ লাগছে। হ্যাঁ, আর আদানি উপভোগ করছেন, নরেন্দ্র মোদী উপভোগ করছেন, ওনার নামে নাম সিঁদুর, বেশ ভালো। তো সাধারণ মানুষ কি সবাই উপভোগ করছে? না, আমি যেমন করছি না, ভিডিও শুনলেই বুঝতে পারবেন। ভক্তরা তো করছেনই, কিন্তু ধরুন এমন কোনো ভক্ত যারা ওই 26,000-এর তালিকার মধ্যে আছে, ওই যে 26,000-এর গেল, মানে 31শে ডিসেম্বর অবধি ঝুলিয়ে রেখেছে, আবার ধরে রাখুন, আবার মানে ঝুলে আছে আর কি, একটা তথাকথিত যোগ্য,
আবার অশিক্ষকরাতেও তাদের ভাতার গল্প বলে এখনও ভাতা ঢোকেনি, শ্রম দপ্তরে তো সময় লাগতে পারে। যাই হোক, মানে আমি মূল কথা বলতে চাইছি যে যেসব প্যানেল বাতিল হচ্ছে তার মধ্যে ভক্ত থাকলে তারা কি একই রকম ভক্ত এখনও আছে, নাকি কালকে কি খাবো কি হবে সেই চিন্তায় দেশপ্রেমটা উবে যাচ্ছে না? হ্যাঁ, এটাই বাস্তব, উবে যাবে তো, এটাই তো বাস্তব। কিন্তু যাদের এখনও ঘরে আগুনটা লাগেনি, যাদের প্যানেলগুলো বা বাড়িঘর উপার্জন জীবিকা এখনও ঠিক আছে, ফেসবুকে সময় দিয়েও খাওয়া পড়া জুটে যাচ্ছে এখনও, তারা ভক্ত থাকবেন, আরও কিছুদিন থাকবেন, অবশ্যই থাকবেন, চনমনে থাকবেন। কিন্তু যখনই ঘরে আগুন লাগবে, আপনার প্যানেলটা বাতিল হয়ে যাবে, আপনার জীবিকাটা চলে যাবে, তখনই আপনি বুঝবেন। মানে এই ভিডিওটা এখন যারা বুঝবেন না তখন আরও একবার ফিরে না হয় শুনবেন। সেই তালিকাতে লাইনে আপনারাও আছেন হে ভক্তকুল। আপাতত আপনারা অনেকেই বন্দে ভারতে চড়ছেন, তো আমাদের গর্ব বন্দে ভারত। দারুণ ট্রেন, বেশ ভালো কথা। বন্দে ভারত যখন আপনি তার মালিক হবেন, অপারেট করবেন, তখন আপনি দেশপ্রেমী হতে পারেন, কোনো সমস্যা নেই। বন্দে ভারতের কোচ যখন আপনি বানাচ্ছেন, বন্দে ভারতের কোচ, তখনও আপনি দেশপ্রেমী হতে পারেন, কোনো সমস্যা নেই। বন্দে ভারতে যখন আপনি প্যাসেঞ্জার হিসেবে চড়ছেন, তখনও আপনি দেশপ্রেমী হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দারুণ আরামে কমফর্টে ছবি দিতে সেলফি তুলতে যাচ্ছেন, যে বন্দে ভারতে উঠলাম, কোনো সমস্যা নেই, নামটাই তো বন্দে ভারত। ড্রাইভার হতে গেলেও খুব একটা সমস্যা নেই দেশপ্রেমী হতে। কিন্তু যখন আপনি বন্দে ভারতের ওই যে স্টাফ, মানে ওই যারা হকার হবেন, জানেন তো, রেজিস্টার হকার, রেলওয়ের হকার আছে, তারাই সেখানে জিনিসপত্র বিক্রি করে, চা কফি যাই হোক না কেন, তখন দেশপ্রেমী হওয়া মুশকিল আছে, জানেন তো, তখন আবার মুশকিল। তখন আপনি বন্দে ভারতে যাচ্ছেন, রেলের কফি চা বিক্রি করছেন বন্দে ভারতের, কিন্তু আপনি 18 ঘন্টা খেটে 10,000 টাকা মাইনে পাচ্ছেন। কি কেমন লাগবে? দেশপ্রেম থাকবে? হ্যাঁ, তাই সোশ্যাল মিডিয়ার দেশপ্রেম আর একদম লোয়ার লেভেলে যারা কোনো রকম করে দিন গুজরান করছে এবং যাদের ঘরে আগুন লাগছে একে একে, তাদের দেশপ্রেমের প্যারামিটারটা আলাদা। তাই সতর্ক থাকুন, ভাবতে থাকুন। তবে এইটুকু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এক শ্রেণীর মানুষ আছেনই যাদের সংখ্যা চিরকাল থেকে যাবে, যারা কখনো ভাববেন না, পেটে খাবার না জুটলেও তারা ওই ভক্তই থেকে যাবেন। যেমন ওই দলেও আছে, সেই দলেও আছে, ওই দলেও আছে, তাদের সংখ্যা কম কিন্তু আছে, এমন লোকও আছে। ওটাকে বলে ব্রেন ওয়াশের এক্সট্রিম পর্যায়ে। তো ব্রেন ওয়াশের এক্সট্রিম পর্যায়ে যদি আপনি যান, তখন আপনি না খেতে পেলেও, জীবিকা চলে গেলেও আপনি ঘাড় মোদি করবেন, আছে। কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে কমছে এবং কমবে। এবং যতই ব্রেন ওয়াশ করা হোক না কেন দেশপ্রেম দিয়ে, আমাদের মতো চিন্তা করা মানুষের সংখ্যা আগামীতে বাড়বে। করোনা প্যান্ডেমিক এসে আরও ভালো করে এই রাজনৈতিক দলকে চিনিয়ে দিয়েছে। হর মোদি, ঘর মোদি কেউ চিনিয়ে দিয়েছে, হর কোভিশিল্ড, ঘর কোভিশিল্ড কেউ চিনিয়ে দিয়েছে। আর তাই বিদায় নেওয়ার আগে আমি আরও একবার বলবো, মিডিয়ার প্রচারে বিভ্রান্ত না হয়ে, মিডিয়ার দেশপ্রেমে, রাজনৈতিক দলের দেশপ্রেমে, প্রমোট করা লোকজনের দেশপ্রেমে, সেলিব্রিটির দেশপ্রেমে মুগ্ধ না হয়ে, অভিভূত না হয়ে, একটু বিটুইন দ্য লাইন্স পড়ুন, একটু মাথাটা খোলা রাখুন, মগজটা খোলা রাখুন। যে প্রশ্নগুলো আমি এখানে তুললাম সেগুলো নিয়ে ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন।